ম্যানেজার বাবু, আপনি যদি মুখ না খোলেন তাহলে আমি আজ পুলিশ ডাকতে বাধ্য হব। ওই মৈনাক আর মিতুল ওরা দুজনে মিলে টাকা তুলেছে। না মানে ম্যানেজার বাবু ঠিকই বলেছেন, কিন্তু আপনি না একটু ভুল বুঝছেন আসল মাঠান। মানে আমরা টাকা তুলেছি, কিন্তু আমরা টাকা তুলিনি, মানে আমরা নিজে টাকা তুলিনি। আসলে আমার টাকার একটু দরকার ছিল, সেই জন্য আমি ওই নকল মাঠানের কাছে গেছিলাম একটু সাহায্য চাইতে। তো উনি বললেন যে ওই ব্যবসার টাকা থেকে তুলে নিতে ওনার নাম করে। আমরা তুলে নিলাম। আর দেখুন, সেইভাবে তো দেখতে গেলে আপনার অনুমতি নিয়েই কিন্তু আমরা টাকা তুলেছি আসল মাঠান। এইবার ম্যানেজার বাবু ওনাকে চিনতে পারেননি, এই গোটা বাড়ির লোকজন ওনাকে চিনতে পারেনি। আমার কাছে তো স্পেশাল কোনো দিব্য দৃষ্টি নেই যে আমি ওনাকে চিনতে পারবো। আমাদের কোনো দোষ নেই আসল মাঠান। টাকা চাইলে কোন অধিকারে? অন্যের টাকা নিতে তোমাদের সত্যি লজ্জা করে না? দেখুন আসল মাঠান, বাঁধবে কেন? মানে অধিকার নেই এটা বললে কিন্তু ঠিক বলা হবে না। এই রায়চৌধুরী বাড়ির সম্পত্তি, ব্যবসা, এই সব কিছুর উপরে কিছুটা অধিকার কিন্তু আমাদের আছে। আপনি হয়তো এটা জানেন না, এই বাড়ির প্রত্যেকে জানে। হ্যাঁ, সেই জন্য আমরা ওই প্রমাণও নিয়ে এসছি। মিতুল, কি এটা? বুঝতে পারছেন না? এটা ওই দলিল। এই দলিলে লেখা আছে যে এই রায়চৌধুরী বাড়ির সম্পত্তি, টাকা পয়সা, ব্যবসা, এই সব কিছুর 15% মানে 15% মালিক হলাম আমি। আর আমি যেহেতু মৈনাকের স্ত্রী, এই সম্পত্তির উপর অধিকারও আমার কিন্তু একেবারে সমান সমান। হ্যাঁ, আপনি কিন্তু সেই কথা অস্বীকার করতে পারবেন না মাঠান। আগে পড়ে নেই, তারপরে কথা বলছি। দেখুন দেখুন, হ্যাঁ ভালো করে দেখুন, ওখানে আপনার ওই সইটাও আছে। জালিয়াতের দল আমার সই নকল করে টাকা পয়সায় নয় ছয় করে তোমরা নিজেদের এই সম্পত্তির মালিক ভাবছো। দেখো আর দলিল, একটা কথা ভালো করে তোমরা শুনে রাখো, রায়চৌধুরী বাড়ির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে আগেও কেউ পার পায়নি, তোমরাও পার পাবে না। ছি 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 ছি, তোমরা এতটা নির্লজ্জ! আমি তোমাকে কত স্নেহ করতাম, এতদিন ধরে তুমি আমার সঙ্গে অভিনয় করেছো, তাই তো? আপনি এইভাবে আমার গায়ে হাত তুললেন আসল মাঠান। আপনি কিন্তু এইভাবে আমার গায়ে হাত তুলতে পারেন না। আমি কি পারি না পারি সেটা তুমি এখনো জানো না। আমি আমার সই নকল করে দলিল তৈরি করার অপরাধে তোমাকে জেলে পাঠাতে পারতাম, কিন্তু সেটা আমি করিনি। বরং আমি দলিলটাকে ছিঁড়ে ফেলেছি। কেন জানো? কারণ আমি চাই না আমার বাড়ির বউয়ের কোনো আত্মীয়কে জেল খাটাতে। মিতুল যদি তোমার স্ত্রী না হতো, পুতুলের দিদি না হতো, তাহলে এই মুহূর্তে আমি তোমাদের দুজনকে জেলে পাঠাতাম, পুলিশ ডাকতাম। কিন্তু তা বলে এটা ভেবো না যে তোমাদের দুজনকে আমি ক্ষমা করে দিয়েছি। আমি কোনোদিন তোমাদের দুজনকে ক্ষমা করব না, সারা জীবনে না। এবার আমি বুঝতে পারছি, খুব ভালো করে বুঝতে পারছি যে আমার অবর্তমানে এই সংসারের যা যা অঘটন ঘটেছে, শিবানী যা যা ষড়যন্ত্র করেছে, তার সঙ্গে তোমাদের দুজনের সরাসরি যোগাযোগ ছিল, তোমাদের হাত ছিল। হ্যাঁ, আমি মাঠান, তুমি শান্ত হও, একটু শান্ত। তুমি বসবে, চলো তো, এসো 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 এসো। একটু জল আনো না। আমি ঠিক আছে, ঠিক আছে।
আমার কিছু হবে না। এই পরিবারের মধ্যে যে একটা বন্ধন ছিল সেই সুতোটাই তো কেটে গেছে, ছিঁড়ে গেছে। এটা নিয়ে তোমরা ভাবো। আমি যত এটা দেখছি তত আমার অস্থির লাগছে। এবার বুঝতে পারছি দাদু ভাই কেন এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, আমি বুঝতে পারছি তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি জলটা খাও তো, তারপর তোমার যা বলার তুমি সব বলো। আগে জলটা খাও মাঠান, খেয়ে নাও। পুতুল, এই বাড়ির যে সম্পর্কের সুতোগুলো ছিঁড়ে গেছে সেগুলো আমি নিজে হাতে আবার গাঁথবো, আবার বেঁধে দেবো একজনের সঙ্গে আর একজনকে। আর এই সংসারের বিষ দাঁতগুলোকে আমি ভাঙবো। মিতুল, তোমার সন্তান হবে, তাই এই সংসারে মঙ্গলের কথা ভেবে তোমাদের এই মুহূর্তে বাড়ি থেকে বের করে দিলাম না, কিন্তু তোমাদের সন্তান ভূমিষ্ঠ হবার পরই এই বাড়ি ছেড়ে তোমরা বেরিয়ে যাবে, আর এটাই আমার শেষ সিদ্ধান্ত। না 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 মাঠান, মাঠান প্লিজ আমাদের বের করে দেবেন না মাঠান। আপনি তো জানেন ময়নাকে কোনো চালচুলো নেই। হ্যাঁ, আমরা কোথায় যাব মাঠান? আমি আমার সন্তানকে নিয়ে কোথায়? সেটা তোমাদের ব্যাপার, তোমরা সন্তানের বাবা মা। আর একটা কথা মনে রেখো, যতদিন তোমরা এই বাড়িতে আছো ততদিন এই বাড়ির নিয়ম মেনে চলতে হবে। আমি যা যা বলবো তা অক্ষরে অক্ষরে পালন করতে হবে, না হলে এই শেষ সুযোগটুকু তোমরা হারাবে। মনে থাকে যেন কথাটা। যাও এখান থেকে, যাও। জানো মা, খটকা যে কখনো লাগেনি তা নয়, কিন্তু তুমি তো জানো এই সাংসারিক কুটকাচালিগুলো এগুলো আমি খুব একটা ভালো বুঝতাম না। ইনফ্যাক্ট এখনো বুঝি না। নাহলে বলো না যে আমার দাদাকে ওইভাবে খুন করলো। সে আমার এই চোখের সামনে এতগুলো বছর থাকলো একই বাড়িতে, একই ছাদের তলায়। আমি তাকে না পারলাম চিনতে, না পারলাম বুঝতে। আমি যে কিছুই পারি না গো মা। বরকা, আমার দিকে তাকাও। তুমি প্লিজ এভাবে নিজেকে দোষ দিও না। ছোট মধ্যে কোনোদিন কাউকে কিছু বুঝতেই দেয়নি, তা তোমার কি দোষ বলো? হ্যাঁ বরকা, তুমি এইভাবে মেজমার অপরাধের দায় নিজের উপর নিও না। মাঠান বলছি, হলো তো সব তো মিটলো, এবার তুমি আমার সাথে ঘরে চলো তো, একটু বিশ্রাম করো। না, আমার আর একটা কাজ বাকি আছে। আমাদের ব্যবসার মূল দায়িত্ব আমি কাকে দেব সেই নিয়ে কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ মাঠান, বলুন না। এতদিন আমি দাদু ভাইকে ব্যবসার কিছু কিছু দায়িত্ব দিয়েছি, কিন্তু মূল দায়িত্ব দিইনি। আজ থেকে দাদু ভাইকে এই ব্যবসার আমি মূল দায়িত্ব দিলাম। এসব তুমি কি বলছো ঠাম্মি? ব্যবসার কোনো দায়িত্ব আমি নিতে পারবো না। আমি তো বাড়ি ফেরার আগে বলেছিলাম এবার এই টাকা সম্পত্তি নিয়ে আমার কোনো প্রত্যাশা নেই, আমি এসব থেকে দূরে থাকতে চাই। দাদু ভাই, এভাবে তো তুমি পালাতে পারো না। তোমার পূর্বপুরুষের প্রতি তোমার কি কোনো দায় নেই? দেখো দাদু ভাই, এই ব্যবসাটা তোমার দাদু শুরু করেন, আর তারপর তোমার বাবা এই ব্যবসার দায়িত্ব কাঁধে তুলে নেন। এই যে আজ ব্যবসা এত বড় হয়েছে, সেটা তোমার দাদু, তোমার বাবা সকলের প্রাণপাত করা পরিশ্রমের ফল। সেই পরিশ্রমকে তো তুমি ধুলোয় মিশিয়ে দিতে পারো না দাদু ভাই। আর তোমার বাবা পরিবারের মুখ চেয়ে, তোমার মুখ চেয়ে ব্যবসার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন। এবার তো তুমিও আমাদের মুখ চেয়ে, তোমার সন্তানের মুখ চেয়ে ব্যবসার দায়িত্ব নেবে। আর আমি জানি তুমি খুব ভালো করে এই দায়িত্ব পালন করবে। মা তো ঠিক কথাই বলেছেন রে। দেখ,
আমার মাথায় তো ব্যবসাপাতি ঢোকে না। দাদা চলে যাওয়ার পর প্রেম ব্যবসার দায়িত্ব নিত, কিন্তু বলছি তুই ছাড়া আমাদের আর কে আছে বল? আমার তো আর কোনো বাচ্চা কাচ্চা নেই। ওদিকে ময়ূরীও বড় হচ্ছে, দুদিন পরে বিয়ে হয়ে যাবে। তোকেই সবকিছু বুঝে নিতে হবে বাবা, তুই দায়িত্ব নে। হ্যাঁ, না করিস না। ঠাম্মি যা বললো কথাগুলো তো অস্বীকার করার উপায় নেই। সত্যি হয়তো এবার আমার অধিকার, আমার দায়িত্ব বুঝে নেওয়ার সময় এসেছে। এ কি, তুমি ঘরে তালা দিচ্ছ কেন? আমরা তো বাড়িতে আছি। সে যেখানেই থাকো, এই ঘর আজকে তালা বন্ধ থাকবে। আর কি হচ্ছে নাকি? হ্যাঁ, তোমার এত বড় সাহস, তুমি আমাদের মুখের উপর দরজা বন্ধ করে দিচ্ছ? তোমাকে না খবরদার। তুমি আমার গায়ে হাত তুলতেছো? তোমার একখানি সাহস হয় কি করে? শোনো, আমি তোমার হুকুমের চাকর নই। এই ঘরে তালা দিছি কারণ এখন থেকে এই ঘর তালা বন্ধ থাকবো, তোমরা আর এই ঘরে থাকতে পারবা না। তাহলে এটা কার হুকুমে হচ্ছে শুনি? হ্যাঁ, আমার হুকুম, আমার হুকুমে। মাঠান, আপনি এরকম একটা হুকুম দিয়েছেন, এর মানেটা কি? আচ্ছা, আপনি তো বলেছিলেন ওই মিতুলের বাচ্চা না হওয়া অবধি আমরা এখানেই থাকবো, তারপরেও আপনি এরকম একটা হুকুম দিয়ে দিলেন। চাপা, ওদের নতুন ঘরটা দেখিয়ে দাও। ঠিক আছে মাঠান, চলো দেখাইতেছি। এটা ঘর না নরক কোনটা? এই ঘরেই আজ থেকে তোমাদের থাকতে হবে। মাঠান, এখানে এই ঘরটা থাকার যোগ্য? ধুলো ময়লা পড়ে আছে, একটা চৌকি পাতা, এখানে মানুষ থাকবে? মাঠান, বলছি আমার কথা নয়, ছেড়েই দিলাম, কিন্তু মিতুল এই ঘরে থাকলে তো মিতুলের শরীর খারাপ হয়ে যাবে, তাই না? দেখুন, মিতুলের প্রেগনেন্সিটা হচ্ছে অ্যাডভান্স স্টেজের প্রেগনেন্সি। এই অবস্থায় বিষয়টা ঠিক হচ্ছে না, মানে বাচ্চার কিন্তু খুব বড় ক্ষতি হয়ে যাবে। ঠিক এই একই অবস্থায় পুতুল যদি চিটে বেড়ার ঘরে থাকতে পারে, তাহলে মিতুলও এখানে থাকতে পারবে। হ্যাঁ, ঘরটা একটু অপরিষ্কার, একটু অপরিচ্ছন্ন আছে, পরিষ্কার করে নেবে। তুমি মিতুলের হাতে হাতে একটু পরিষ্কার করে নাও ঘরটা। সদিচ্ছা থাকলে মানুষ খোলা আকাশের নিচেও ভালো থাকে, সুখে থাকে। তোমরা তো তবু মাথার উপর একটা ছাদ পেয়েছো। মাথার উপরে ছাদ পেয়েছি। না, একদম ওভার অ্যাক্টিং করবে না। লম্বা চড়া কথা শুনে চলে গেল, তখন কিছু বলতে পারলে না, এখন এখন রাগ দেখাচ্ছ? কি বলবো বলো তো, কি বলবো? এই সব হয়েছে না তোমার জন্য। আমার জন্য হয়েছে? কেন, আমি কি করেছি? হ্যাঁ, কি করেছো? হ্যাঁ, সত্যি তো, কি করেছো? সত্য, তুমি না একটা অসভ্য ধান্দাবাজ মেয়ে, বুঝতে পেরেছো? কি কখনো ডেট করতে গেছিলাম কে জানে, ওই বিয়ের আসর থেকে পালিয়ে সেই যে আমার ঘাড়ের উপরে চেপে বসে বসে একবারে ছিনে জোকের মতো লেগে আছো। তোমার জন্য আমাকে বিয়ে করতে হয়েছে, আর এখন বাচ্চা সামলাতে হবে। এই কথাটা ভেবে না আমার মাথাটা জ্বলে যাচ্ছে। আমার তোমাকে একদম বকবক করবে না। একটা অপদার্থ লোক, অজ্ঞাত নেই, চালচুলহীন ছেলে। এই যে মাথার উপর ছাদটা দেখতে পাচ্ছ না, এটা আমার আর আমার সন্তানের জন্য। চোখ রাঙাচ্ছ? নট রিচেবল। আরে এতবার ফোন করলে তো ভগবানকেও পাওয়া যাবে, শিবানীটা কোথায় আছে কে জানে। এসব বন্ধ করো, একটা কোনো সলিউশন বের করো একটা কোনো। সেই নোংরা ঘরে আমি থাকতে পারবো না। তা কি করবো বলো তো? হ্যাঁ, কি করবো? শুনলে না মাঠান কি বলে গেলেন? হ্যাঁ, পুতুল টিটিপি এই বাড়িতে আসতেই আমাদের এইভাবে কাঁচি করে দেবে ভাবতে পেরেছো? আমি তো ভাবতে পারিনি।
আমাদের এই অন্ধকার নোংরা একটা গুপচিতে ঢুকিয়ে দিয়ে ওটা কি বড় বাচ্চার সাথে অ্যাশ করবে, এটা ভেবেই আমার মাথাটা না চলে যাচ্ছে। ইচ্ছে করছে টিটিপির মেয়েটাকে না একদম ঘরে শেষ করে দিতে। তুমি এটা ফেলো না, কে বারণ করেছে? মানে ইচ্ছে যখন হচ্ছে তখন মেরে ফেলো। হ্যাঁ, ইচ্ছেটা পূরণ করে নাও, বাচ্চাটাকে মেরে ফেলো। তবে এই গলা টিপে মারতে যেও না। গলা টিপে মারলে বাচ্চাটার গলায় তোমার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাবে, পুলিশ তোমাকে তো ধরবেই, আর তার সাথে আমাকেও জেলে পুরে দেবে। চুপ করো তো, কি আজেবাজে বকছো? হ্যাঁ, সহজ মেরে ফেলা। তোমার কাছে সোজা নয় মামনি, কারণ তোমার টপ ফ্লোরটা খালি। হ্যাঁ, আমার কাছে খুবই সোজা। তুমি যদি চাও তাহলে ওই শিশু হত্যার পরামর্শ আমি তোমাকে দিতে পারি। কিভাবে? ইঞ্জেকশনটা একটা 40 বছরের 70 কিলোর মানুষকে একেবারে ঘুম পাড়িয়ে দিতে পারে। তাহলে ওই 3 কিলোর ছোট্ট মালটার কি অবস্থা হবে বুঝতে পারছো? এবার প্রশ্নটা হচ্ছে, এই অবস্থায় কি তুমি বাচ্চা খুন করতে পারবে? তোমার ছোট বোনকে, তোমার চিরশত্রুকে একেবারে ধাক্কা মেরে অন্ধকারে ঠেলে দিতে পারবে? কাজটা কিন্তু মামনি তোমাকেই করতে হবে। এবার বলো পারবে কিনা? পারবো। এই পুতুল টিটিপির ক্ষতি করার জন্য আমি যা খুশি করতে পারি। ও মা, কি সুন্দর গো দোলনাটা। তোর পছন্দ হয়েছে? খুব বলছিস তোর পছন্দ হয়েছে? ভীষণ সুন্দর। আরে কেনার সময় আমি আর দাদা টেনশন করছিলাম যে আসল লোকের পছন্দ হলে। ও মা, কি সুন্দর হয়েছে গো দোলনাঘর। এবার এই দোলনায় দুলতে দুলতে ঘুমাবে আমাদের রাজকুমারী। দারুণ সারপ্রাইজ তো। মানে আমি ভাবছিলাম একটা দোলনা কিনবো, তার আগে তোমরা দোলনা কিনে নিলে। না 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 না, তোমাকে আর এখন এইসব নিয়ে ভাবতে হবে না। নতুন ব্যবসায় যোগ দিয়েছো, তুমি এখন ব্যবসা নিয়ে চিন্তা ভাবনা করো। অনেক দায়িত্ব তোমার। হ্যাঁ, এখন থেকে এই নাতনির কি লাগবে না লাগবে সব আমরা দাদুরা বুঝে দেবো। কি তাই তো প্রেম? একদম। দেখো দোলনায় শুয়ে দিতেই কিরম ঘুমিয়ে পড়লো। তবে আমাদের নাতনি এই দোলনায় দোল খেতে খেতে ঘুমিয়ে পড়বে। আরে সেই জন্যই তো দোলনাটা আনলাম রে। এই না 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 না, সবে একটু ঘুমিয়ে চোখে ঘুমাতে দাও। আমার তো ওই ওয়াল ক্লথ, তারপর কাঁথা কানে ওগুলো সব তুলতে হবে, উঠলে কাঁদবে। আমি চাই। পুতুল মা, তুমি দাঁড়াও, আমি বরং সবগুলো আয়না দিতেছি। এই না না, চাপা দিই, তোমার মেলা কাজ। আমি যাই না, বারান্দায় তো তুলবো আর চলে আসবো। বলছিলাম কি, পিছে আমরা যদি এখানে বেশি কথাবার্তা বলি না, ও উঠে যাবে। হ্যাঁ, চিল্লামিল্লি করে লাভ নেই। প্রেম চল আমরা যাই। হ্যাঁ, কি শান্তি করে ঘুমছে। আজ তোর মেয়েটাকে আমি চিরতরে ঘুম পাড়িয়ে দেবো পুতুল। এখন ধারে কাছে কেউ নেই, এই সুযোগ। দিদি, কি রে, দরজা তো ভেজানো ছিল, তুই এখানে কি করছিস? এখানে কি করছিস? দরজাটা তো বন্ধ ছিল। বোন, আমার ভুল হয়ে গেছে বোন। আমি লুকিয়ে তোর ঘরে ঢুকে পড়েছি। কেন ঢুকেছিলি সেটাই তো জানতে চাইছি। দরজাটা বন্ধ ছিল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছিলিস আমি ঘরে নেই। বিশ্বাস কর বোন, আমার না সাহসে কুলোয়নি। খুব ইচ্ছে করছিল তোর মেয়েটাকে একটু কোলে নিতে। হাজার হোক আমি তোর মাসি, বল। আমি তো বেশি দিনই বাড়িতে নেই। ভাবলাম একটু বোনজিকে দেখে আসি। তোকে জিজ্ঞেস করলে তুই যদি না করিস
তাই আমি লুকিয়ে ঢুকে পড়েছি তোর ঘরে। তুই জন্ম থেকে আমাকে দেখেও একদম চিনলি না, তাই না? তুই তো সত্যি ওর মাসি, সরাসরি আমাকেই বলতে পারতিস। আমার ভুল হয়ে গেছে বোন, ভুল হয়ে গেছে। আমি সরি বলছি বোন, ক্ষমা চেয়ে নিচ্ছি তোর কাছে। এখন তো বললাম, একটু দে না তোর মেয়েকে, একবার আমার কোলে দে না বোন। আমিও তো মা হতে চলেছি বল, তোর মেয়ে তো আমারও মেয়েরই মতো। একটু দে না ওকে কোলে নিয়ে একটু মাতৃত্বের স্বাদ অনুভব করি। দে না বোন।